রহমান সাহেব, জনাব তারেক রহমান সাহেব। কর্মী ভাইরা এবং আমাদের অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আপনাদের এখানকে এই যে একটু আগে কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে এখানে উপস্থিত হয়েছিলাম, সেদিনকার থেকে আজকে এখানে উপস্থিতি অনেক বেশি সংখ্যক নেতাকর্মী বা সমর্থকদের। এই উপস্থিতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি যেভাবে একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ঠিক একইভাবে শহীদ জিয়া কিন্তু বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। এবং নির্বাচনটা কিভাবে? নিজেরা সংসদে বসেও কিন্তু নির্বাচিত না, উনি নির্বাচিত সরাসরি জনগণের ভোট দ্বারা। 25 মার্চ দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী স্বাধীনতাকামী জনগণের উপরে নির্বিচার সংঘবদ্ধ হামলা চালালে এক মুহূর্ত দেরি করেননি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উই রিভোল্ট বলে স্বাধীনতাকামী জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার এই স্বাধীনতার কথা কিন্তু তিনি নিজে উল্লেখ করেছেন তার একটি লেখায়। লেখাটি 1972 সালে ছাপা হয়েছিল 16 ডিসেম্বরে। লেখাটির কি ছিল? লেখাটি কিছু মানুষের কেউ আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। কারা তারা? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব মরহুম তাজউদ্দিন আহমেদ, এছাড়াও জেনারেল ওসমানী সহ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অসংখ্য শহীদ এবং যারা 56,000 বর্গমাইল এলাকার ভিতরে থেকে সাহসের সঙ্গে শত্রুর সাথে লড়াই করেছিলেন, বিদেশের মাটিতে পালিয়ে নয়, সেই সকল মানুষদেরকে আত্মত্যাগ করেছেন দেশের জন্য, সেই সকল মানুষদেরকে, এইসব সাহসী মানুষের প্রাণের বিনিময়ে, অনেকেরই প্রাণের বিনিময়ে আজকে আমাদের অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার 44 বছর কিন্তু আজ পার হলো। বাংলাদেশের স্বাধীনতা এবং এর পরবর্তী প্রজন্ম এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এবং আজকে আমার বক্তৃতার আরও পরের অংশগুলোতে যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব, যত না আমার বা আমার পূর্ববর্তী প্রজন্মের জন্য তুলে ধরব, তার থেকে বেশি আমি তুলে ধরব আমার এবং আপনাদের। আপনারা দেখেছেন আজ বাংলাদেশে নেই কোনো গণতন্ত্র, নেই মানুষের ধর্মীয় স্বাধীনতা, নেই বাক স্বাধীনতা। মানুষের নেই জানমালের নিরাপত্তা। প্রতিদিনই দেশে অসংখ্য মানুষ, বিশেষ করে বিরোধী দলের রাজনৈতিক নেতা এবং কর্মীরা হচ্ছে খুন, একই সাথে হচ্ছে গুম। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গুম খুনের খোদ নিজেই জড়িয়ে পড়েছে রং হেডেড শেখ হাসিনা। এবং দুর্নীতি ও লুটপাট এখন সর্বগ্রাসী। জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। র্যাব নামের রক্ষী বাহিনীর বন্দুকের জোরে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে এই রং হেডেড দখলদার শেখ হাসিনা। এই দখলদার হাসিনার অবৈধ দখলদার সরকারের অবৈধ মন্ত্রীদের অতি কথনে জনগণ অতিষ্ঠ। রং হেডেড শেখ হাসিনা মুখের নোংরা এবং অশ্লীল কথাবার্তা মাঝে মাঝেই জাতিকে অত্যন্ত লজ্জায় ফেলে দেয়। আপনারা কি লজ্জা পান তার এইসব? বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, বরং তার আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের পক্ষে। তিনি স্বাধীনতা
চাননি বলেই সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এমনকি পাকিস্তান আমলের পুরো সময়টাতেই শেখ মুজিবের রাজনৈতিক জীবনের কোথাও কোনো প্রকাশ্য সমাবেশেই স্বাধীন বাংলাদেশের পক্ষে কিন্তু কখনো উনি স্লোগান বা দাবি কোনোটাই তুলেননি। আপনারা কি শুনেছেন এখন পর্যন্ত এরকম কোনো দাবি কি এখন পর্যন্ত হাসিনা করেছে যে 1970 সালের আগে শেখ মুজিব তার দলের কোনো মিটিংয়ে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছিল যে আমরা স্বাধীন বাংলাদেশ চাই? আজ পর্যন্ত তারাও কিন্তু বলেনি, কোথায় তাদের লোকও বলতে পারেনি, তারা কোনো প্রমাণও দিতে পারে নাই। শেখ মুজিব বেসিক্যালি চেয়েছিল ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। এ কারণেই জনগণ স্বাধীনতার পক্ষে থাকলেও শেখ মুজিব 1971 সালের 7ই মার্চ কিংবা উত্তাল 25শে মার্চেও স্বাধীনতার ঘোষণা দেয়নি। 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানায়। বরং তাজউদ্দিন সাহেবকে শেখ মুজিব বলে যে এটি যদি সে ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে কি কেস হতে পারে? রাষ্ট্রদ্রোহিতার কেস হতে পারে। এবং এই অজুহাত দেখিয়ে শেখ মুজিব তো ঘোষণা দিতে অস্বীকার করলই, বরং তাজউদ্দিন আহমেদ সাহেবকে বলল যে নাকে তেল দিয়ে ঘুমাও। পরের দিন আমি 27 তারিখে হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। আর স্বাধীনতার ঘোষণার পরিবর্তে শেখ মুজিব 25শে মার্চ রাত্রে নিজেই স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করল। এখানে এই অনুষ্ঠানে অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে যে সকল প্রবীণ নাগরিক রয়েছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন, নির্বাচনটি করল। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলো। টাইম ডিফারেন্সটা কতটুকু? যে 3 মাসের মতন টাইম ডিফারেন্স। 3 মাস আগেও যে ব্যক্তি পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার জন্য নির্বাচন করে এবং নিজে যে ঘোষণা দিয়ে নির্বাচন করে, আপনারা যদি এই পোস্টারটা দিয়েছো জাহিদ, এই পোস্টারটা যদি আপনারা দেখেন, পোস্টারের নিচেই লেখা আছে যে কি লেখা আছে? যে 6 দা পল্টন ঢাকা হইতে আব্দুল মতলিক কর্তৃক এই 3 মাস আগে যেই দলের নেতা সার্বভৌম বাংলাদেশ চাইতে পারে। এই পোস্টারটি কি অনেক কথা বলে দেয়? আচ্ছা। এবং 7ই মার্চ সম্পর্কে এটা আসছি আর একটু পরে। কেউ যদি পাকিস্তানের পক্ষে, বাংলাদেশে এখন স্বাধীনতা যুদ্ধ নিয়ে নতুন প্রজন্ম এবং বাংলাদেশের মানুষের যে পারসেপশন আছে, কেউ যদি পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় তাহলে সেই লোকটিকে কি নামে আখ্যায়িত করা যেতে পারে? হ্যাঁ, বুঝি না। রাজাকার বললেন? রাজাকার? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি স্বাধীনতার 3 মাস আগেও পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে থাকে তাহলে তাকে কি বলে সম্বোধন করে দেব? আচ্ছা আসেন, ডেফিনেটলি যে পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চায়, ডেফিনেটলি পাকিস্তানের প্রতি তার তো দরদ আছে, তাহলে সে কেন পাক বন্ধু হবে? পাক বন্ধু মানেই তো পাকিস্তানের জন্য। এবং এট দ্য সেম টাইম যে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় তাকে কি বলা যেতে পারে? কারণ বাংলাদেশে যাদেরকে কিছু কিছু মানুষকে বলা হয় পাকিস্তান 71 সালে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তাদেরকে রাজাকার বলে সম্বোধন করা হয়। তাহলে এখন যদি পোস্টার দেখি, বক্তব্য শুনি, বক্তৃতা শুনি, 71 সালের 25শে মার্চে যখন লাখো মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত, শেখ মুজিব স্বাধীনতাকামী জনগণকে প্রতিরোধের জন্য প্রকাশ্যে কিংবা গোপনে প্রস্তুত না করে তখনও প্রধানমন্ত্রী হওয়ার লোভে পাকিস্তানিদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে গেছেন। মার্চের 25 তারিখ পর্যন্ত দফায় দফায় তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে রূপসী বাংলা হোটেলে মুজিব ইহাইয়া বৈঠক চলে। বৈঠক শেষে বাইরে অপেক্ষমান দেশি বিদেশি সাংবাদিক